জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রাম ঠাকুরের কথা বই থেকে আরেকটা গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। আমার অগ্রজ ফণীভূষণ বন্দ্যোপাধ্যায় এই সময় আমতায় মুনসেফ ছিলেন। আমার নিকট ঠাকুরের কথা শুনিয়া তিনি কিছুদিন যাবৎ আগ্রহ প্রকাশ করিতেছিলেন যে একবার যেন সুযোগ হতো তাহাকে আমতায় লইয়া যায়। বৌদিও ঠাকুরকে একবার দেখিবার জন্য অত্যন্ত উৎসুক হইয়া উঠিয়াছিলেন এবং মনে মনে স্থির করিয়া রাখিয়াছিলেন যে এবার ঠাকুর কলিকাতায় আসলে তাহাকে একবার আমতায় যাইবার জন্য অনুরোধ করিব। যতদূর স্মরণ হয় 1922 সালে খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে গোড়ার দিকে ঠাকুর কলকাতায় আসিলেন এবং মতিবাবু ডিক্সনলেনের বাসায় উঠিলেন। সংবাদ পাইয়া সেই দিন বৈকালে ঠাকুরের দর্শনে আসিলাম। আসিয়া দেখিলাম যে আশা বেশ গুলজার, মতিবাবু, প্রভাতবাবু, বরদাবাবু প্রভৃতি অনেকেই উপস্থিত আছেন, কিন্তু বিশেষ করিয়া আমার দৃষ্টি আকর্ষণ করিলেন একজন অপরিচিত ভদ্রলোক। তিনি যুক্তাসনে মেরুদণ্ড টান করিয়া ঠাকুরের সম্মুখে বসিয়া রহিয়াছেন। কথাবার্তা যাহা কিছু তিনি বলিতেছেন, ঠাকুর মাঝে মাঝে শুধু এক আধবার হ্যাঁ না করিতেছেন মাত্র। অনুসন্ধান করিয়া জানিলাম যে তিনি বহু দিন হইতে ঠাকুরের সঙ্গে পরিচিত। ছুটি লইয়া বায়ু পরিবর্তনে গিয়াছিলেন। কর্মস্থলে ফিরিবার পথে 2-4 দিনের জন্য কলিকাতায় আছেন এবং ঠাকুরের সংবাদ পাইয়া তাহার সঙ্গে দেখা করিতে আসিয়াছেন। ভদ্রলোকের কথাবার্তায় ধরনটা কিন্তু আমার মোটেও পছন্দ হইল না। তিনি বলিতেছিলেন যে বায়ু পরিবর্তন যাইয়া তাহার একজন সাধুর সঙ্গে সাক্ষাৎ হইয়াছিলেন, অতি উচ্চদরের লোক, এবং তাহার উপদেশ বলিও তেমন গর্ভ। এই উপদেশের কিছু কিছু তিনি উপবৃত করিতেছিলেন এবং চারিদিকে তাকাইতেছিলেন। ভাবটা যেন এই যে সকলে অতি উচ্চ স্তরের কথা, তোমাদের জন্য নয়, একমাত্র ঠাকুরই যদি কিছুটা বুঝিয়া উঠিতে পারেন। শীঘ্রই অতিষ্ঠ হইয়া উঠিলাম এবং এক সুযোগে বাহিরে চলিয়া গেলাম। বরদাবাবু আমার সঙ্গে আসিলেন। সিগারেট ধরাইয়া ছাদের এক কোণায় যাইয়া বসলাম। বরদাবাবু বলিলেন, দেখলেন লোকটার অবস্থা, অহংকারে এত ফুলিয়াছে যে এখন ফাটিলেই হয়। কিন্তু আমি ভাবিতেছিলাম অন্য কথা। এই ভদ্রলোক ঠাকুর ও আমাদের সম্মুখে তাহার এই নবপরিচিত সাধুটি এবং তৎসঙ্গে তার 2-4 জনের এত উচ্ছ্বাসিত প্রশংসা করিতেছিলেন কেন? আমার সেই উকিলবাবুর কথা মনিয়া পড়িয়া গেল। তবে তফাৎ এই যে উকিলবাবু আমার সহিত আলাপ আলোচনা অন্যান্য সাধুদের কথা তুলিয়া প্রকারান্তে ঠাকুরের হেয় প্রতিপন্ন করিতে চেষ্টা করিতেন, আর ইনি ঠাকুরের সম্মুখে অপরূপ প্রয়াস পাইলেন। কথাটি অত্যন্ত দৃঢ় শোনাচ্ছে এবং কেহ কেহ মনে করিতে পারেন যে আমি মন গড়া একটি কিছু ধরিয়া লইয়া তিলকে তাল করিয়া অযথা ভদ্রলোকের উপর দোষারোপ করিতেছি। কিন্তু কথাটা আমার জ্ঞান বিশ্বাসমত সত্য এবং সেই জন্য ইহা প্রকাশ করিতে দ্বিধা করিলাম না। পরে এই ভদ্রলোকে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করিয়াছিলাম এবং তিনি ঠাকুরের একজন একনিষ্ঠ ভক্ত হইয়া উঠিয়াছিলেন। একবার বলিয়াছি, আবারও বলিলি যে অহংকারাধিক্যতা বুদ্ধি লইয়া ঠাকুরকে যাচাই করিয়াতে আসিয়া কাহারও কোনো লাভ হইতে দেখি নাই, বরং কেহ কেহ ঠাকুরের প্রতি অশ্রদ্ধা ভাব লইয়া ফিরিয়া গিয়াছেন। তিনি ছিলেন কাচের আয়নার মতন। যেরূপ ভাব লইয়া তাহার নিকট যাইত সেইরূপ ভাবই তাহাকে প্রকাশ পাইত। সেদিন আর ঠাকুরের সঙ্গে কথা বলিবার সুযোগ পাই নাই। পরের দিন ছুটি ছিল। প্রাতঃকালে আসিয়া ঠাকুরের নিকট উপস্থিত হইলাম। বরদাবাবু পূর্বেই আসিয়া জুটিয়াছিলেন। একবার আমতায় আমার দাদার বাসায় যাইবার কথা বলিতে ঠাকুর অতি সহজেই সম্মত হইয়া গেলেন এবং তখনই স্থির হইল যে পরের দিন প্রাতঃকালে 7টায় ট্রেনে মতিবাবু, বরদাবাবু ও আমি ঠাকুরকে লইয়া আমতায় রওনা হইব।
নির্দিষ্ট সময় উটরাম ঘাট হইতে খেয়ার গঙ্গা পার হইয়া তেলকল ঘাট স্টেশনে আসিয়া গাড়ি চাপিলাম। বর্তমানে হাওড়া আমতা লাইনে তেলঘাট ও হাওড়া ময়দান এই দুটো স্টেশনে উঠিয়া গিয়াছে। কদমতলা যাইয়া ট্রেনে উঠিতে হয়। এই লাইনে কোনো দ্বিতীয় শ্রেণী ছিল না। মধ্যম শ্রেণীতে অত্যন্ত ভিড় দেখিয়া আমরা প্রথম শ্রেণীতে কামরাখানে অধিকার করিয়া বসিলাম। ছোট লাইন এবং তদুপযোগী ছোট একখানে প্রথম শ্রেণীর কামরা। কিন্তু আমাদের সৌভাগ্যক্রমে আর কোনো যাত্রী না থাকায় আমরা আরামেই বসিলাম। দাদা আমতা থাকাকালীন ওই গাড়িতেই আমি বহুবার যাতায়াত করিয়াছি এবং সেই ছোট লাইনে অভিনবত্ব এখনো মনের দাগ কাটিয়া রহিয়াছে। প্রতি 5 থেকে 10 মাইলের মধ্যে হেলিয়া দুলিয়া গাড়িখানা চলিয়াছে। মাঝে মাঝে অসম্ভব ঝাঁকুনি। সকালে বিকেলে ডেলি প্যাসেঞ্জারেরা ভিড় এবং তাহাদের এই মামুলি কথাবার্তা সকল কথাই মনে পড়িতেছে। রেলের রাস্তাটিও অভিনব। কাহারও বৈঠকখানা ধার দিয়া, কাহারও রান্নাঘরের পিছন দিয়া, কখনো বা কাহারও বাহিরে উঠোনের মধ্যে দিয়ে আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে। একটি জায়গার কথা আমার বিশেষভাবে মনে আছে। রাস্তাটা সেখানে দুটি ময়রার দোকানের একেবারে কোলে ঘেঁষিয়া গিয়াছে। যখনই গাড়িটা সেই জায়গায় অতিক্রম করিয়া যাইত তখনই মনে হইত হাত বাড়াইলেই বোধহয় একটা রসগোল্লা বা 2খান জিলিপি তুলিয়া নেওয়া যায়। আর একটা কথা স্পষ্ট মনে আছে, মুন্সিরহাট স্টেশনে আসিলেই ফেরিওয়ালার ডাক শুনিতাম। এখন আসিলেই চলতি কলা কথাটি হঠাৎ করিয়া বিশুদ্ধ রস ভাই পরিণত হইয়া যাইত, তাহা বলিতে পারিব না। যাহা হোক, গাড়ি চলিতে লাগিল এবং আমি ও মতিবাবু প্রায় প্রতি স্টেশনে প্ল্যাটফর্মে নামিতে লাগিলাম। কিন্তু অধিকাংশ স্টেশনে গাড়ি 2-1 মিনিট বেশি না থামায় আড়া করিয়া সিগারেট খাওয়া হইল না। 2-4টি টান দেই, আবার নিভাইয়া ফেলি। এইরূপ চলিতে লাগিল। হঠাৎ ঠাকুর বলিলেন, বারবার ওঠা নামা করা দরকার নেই, এইদিকে মুখ ফিরিয়া গাড়িতে সিগারেট খান। আমরা উভয়ে অত্যন্ত লজ্জিত হইলাম এবং ঠাকুরও আরও 2-1বার কথা বলা সত্ত্বেও দাদার বাসায় পৌঁছবার পূর্বে আর সিগারেট খাইলাম না। ব্যাপারটা সামান্য মনে হইতে পারে, কিন্তু ঠাকুর যে আমাদের সঙ্গে কিভাবে চলিতে চাহিতে তাহা কথাটা আভাস এই ক্ষুদ্র ঘটনা হইতেই পাওয়া যাইতে পারে। পূর্বে বলিয়াছি যে কোচিং কখনো ইহার ব্যতিক্রম কচিত, কখনো ইহার ব্যতিক্রম হইলেও সাধারণত ঠাকুরের সঙ্গে নিজেই একটা উল্লেখযোগ্য দূরত্ব কখনো অনুভব করি নাই। গুরু শিষ্য বলিতে যাহাকে বোঝা যায় তাহার সহিত সেইরূপ একটা সম্বন্ধ অন্তত আমার কোনোদিনই গড়িয়া ওঠে নাই। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়িতেছে। তখন ঠাকুর আমার 57C বিডন স্ট্রিট বাসায় ছিলেন। একদিন সকালবেলায় আমি ও ঠাকুর আমরা বাহিরে ঘরে বসিয়া রহিয়াছি। এমন সময় বিশেষ পরিচিত এক ভদ্রলোক সেখানে আসিয়া উপস্থিত হইলেন। তিনি ঠাকুরকে চিনিতেন না। আমাকে জিজ্ঞাসা করিলেন, ইনি কে? আমি হঠাৎ কিছু বলিতে না পারিয়া কি করিব ভাবিতেছি। ইতিমধ্যে ঠাকুর নিজেই বলিলেন, ইন্দু বাবু আমার আত্মীয়। এই কথার উপর ভদ্রলোক আর কিছু বলিলেন না। আমার নিকট এই কাজে আসিয়াছেন তাহার সমাধা করিয়া চলিয়া গেলেন। আমাদের সম্পর্কে ঠাকুরের মুখে শিষ্য কথাটা কখনো শুনিয়াছি বলিয়া মনে পড়ে নাই। তিনি আমাকে আত্মীয় বলিয়া পরিচিত করাইলেন। ইহা অপেক্ষা আর কি সৌভাগ্য হইতে পারে আমি জানি না। পূর্বে বলিয়াছি যে তাহার সহিত আমার যে সম্বন্ধ গড়িয়া উঠিয়াছে
তাহার মূল্য ছিল প্রীতি, এবং প্রীতিকে ভিত্তি করিয়াই তিনি কখনো পিতা, কখনো সখা এবং কখনো বা পুত্রের মতো ব্যবহার করিতেন। আমার বিশ্বাস নিতান্ত বন্ধুভাবেই তিনি আমাদিগকে গাড়ির মধ্যে সিগারেট খাইতে বলিয়াছিলেন, কিন্তু আমাদের নিজেদের দুর্বলতার দরুন অধিকাংশ ক্ষেত্রেই উহার সহিত অনুরূপ ব্যবহার করিতে উঠিতে পারি নাই। জীবনে এমন 2-4 বার হইয়াছে যে স্থানাভাবে ঠাকুরের সঙ্গে এক বিছানায় শুইয়াছি। তাহার গায়ে পা লাগিয়া যাইত, এই আপত্তি তুলিয়া অন্যত্র শুইয়া চাহিয়াছি, এতে কোনো দোষ হয় না বলিয়া ঠাকুর আমাকে নিরস্ত্র করিতেন। কিন্তু ভালো ঘুমাইতে পারি নাই, মনে মনে একটা শঙ্কা থাকিয়াই গিয়াছে। এই প্রসঙ্গে কত কথাই না মনে পড়িতেছে। একদিন ঠাকুরের সঙ্গে দোহতে একখানি বেঞ্চে বসিয়া আছি, এক চিনে বাদাম গুওয়ালা যাইতেছে দেখিয়া ঠাকুর আমাকে 2 পয়সা চিনে বাদাম কিনিতে বলিলেন। পরে ঠোঙাটি আমাদের দুইজনের মাঝখানে রাখিয়া নিজে 2-1টি খোসা ছাড়াইয়া খাইতে লাগিলেন এবং আমাকেও খাইতে বলিলেন। এইরূপ নির্দেশ মতো আমি খাইতে লাগিলাম। তবু কেন জানি না ঠাকুরের সঙ্গে এক পাত্রে হইতে খাইতে কেমন যেন বাধো ঠেকিতে লাগিল। ঠাকুর যে চীনাবাদাম খাওয়ার কোনো প্রয়োজন হইয়াছে এমন কথা উঠিতেই পারে না। শুধু আমাকে একটু নিকটে টানিবার জন্যই ঠাকুরের এই অভিনয় করিতেছেন। এই জন্যই বলিতেছিলাম যে ঠাকুর যেরূপ ব্যবহার করিতেন এবং যেইরূপ ব্যবহার চাহিতেন, নিজের দুর্বলতা এবং সংশয়ের জন্য সেরূপ ব্যবহার করিয়া উঠিতে পারিতাম না। একটা কাহিনী মনে পড়িতেছে। একদিন ভাগবত পাঠে শুনিতে গিয়াছি। পাঠক মহাশয় বলিতেছিলেন, শ্রীকৃষ্ণ তখন মথুরায় রুক্মিণী, সত্যভামা ইত্যাদিকে লইয়া রাজত্ব করিতেছিলেন। একদিন সত্যভামা আসিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, শুনিয়াছি যে তুমি বৃন্দাবনে ব্রজগোপিনীদের লইয়া রাসনৃত্য করিয়াছিলে। আমাদেরও নিতান্ত ইচ্ছা যে আমাদের লইয়া এখানে তুমি এই রাসনৃত্য করো। শ্রীকৃষ্ণ বলিলেন, বেশ, তাহাই হইবে, এবং একটি রাত্রি স্থির করিয়া নৃত্যোপযোগী ব্যবস্থা করিবার আদেশ জারি করিলেন। নির্দিষ্ট রাত্রিতে নৃত্য আরম্ভ হইল, কিন্তু অধিক দূর অগ্রসর হইতে পারিল না। একটু পরে মহিষীরা বলিলেন, এ কেমন নৃত্য, তোমার গায়ে পা লাগে যে। শ্রীকৃষ্ণ বলিলেন, তাহা তো লাগিবেই, এই নৃত্যের উহাই বিধি। এই কথা শুনিয়া মহিষীরা স্বতন্ত্র হইয়া উঠিলেন এবং তাহা হইতে এই হতচ্ছাড়া নৃত্য আমাদের প্রয়োজন নাই, এই কথা বলিয়া নৃত্য থামাইয়া দিলেন। ঠাকুরও আমাকে নানাভাবে তাহার অতি নিকটে টানিয়া লইতে চাহিলেন, কিন্তু কৃষ্ণ মহিষী দিগগের যেমন হইয়াছিল সেইরূপ শঙ্কা ও সংকোচ আসিয়া বাধা দিয়াছে। আমি ঠাকুরের অভিপ্রেত পথে অগ্রসর হইতে পারি নাই। বন্ধুরা, আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। জয় রাম।